বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ ফোর্থ সেমিস্টারের CC1D ভাষাতত্ত্ব এর বড় কোশ্চেনের সাজেশন আমি তোমাদেরকে আগেই দিয়েছি। তো এবারে যেটা আমি তৈরি করলাম সেটা হচ্ছে ছোট প্রশ্ন ও তার উত্তরের একটা সাজেশন। তো যদিও তোমাদের পরীক্ষাকে এখনও বেশ কিছুটা সময় দেরি আছে, তবুও আমি তোমাদেরকে একটু আগাম থেকেই সাজেশনটা দিয়ে দিলাম যাতে তোমরা তাড়াতাড়ি প্রশ্নগুলো মুখস্থ করে নিতে পারো। তো যাই হোক, ভিডিওতে ঢোকার আগে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলে নিই যে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা খুব তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিও দেখতে থাকো, আর সেই সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে থাকো যাতে অন্যরাও সেই ভিডিওটা দেখতে পারে এবং তোমাদের মতোই তারাও উপকৃত হয়। আর সবার আগে একটা কথা বলে নিই তোমাদেরকে যে তোমাদের যদি এই ভিডিও সম্পর্কে কারো কোনো অভিমত থাকে, কিছু বলার থাকে যে ভিডিওর কোয়ালিটি সম্পর্কে, একটু তোমরা আমাকে সাজেশন দিতে পারো। আমি যেমন তোমাদের শিক্ষার ক্ষেত্রে সাজেশন দিচ্ছি, তোমরা তেমনি এই ভিডিওর কোয়ালিটি সম্পর্কে আমাকে বলতে পারো যে স্যার এইভাবে করলে ভিডিওর কোয়ালিটিটা আরও ভালো হবে। দেখো, মোবাইল সম্পর্কে তোমাদের জ্ঞানটা আরও অনেক বেশি, আমরা মোবাইল সম্পর্কে অতটা জানি না। তোমাদের যদি কিছু সেরকম সাজেশান থাকে যে স্যার এই ভিডিওর কোয়ালিটি এরকম করলে আরও বেশি ভালো হবে, তোমরা একটু বলতে পারো আমাকে। তো যাই হোক, এবার আমি সাজেশানের মধ্যে ঢুকে যাচ্ছি। দেখো, বর্ধমান বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টার বাংলা সাজেশান 2024 CC1D ভাষাতত্ত্ব, ছোট প্রশ্ন ও উত্তর। দেখো, প্রথম প্রশ্ন, ভারতীয় আর্য ভাষার কয়টি স্তর ও কী কী, বা কয়টি স্তরে বিভক্ত ও কী কী? 3টি স্তরে বিভক্ত: প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য এবং নব্য ভারতীয় বা আধুনিক ভারতীয় আর্য। পরের প্রশ্ন হচ্ছে, ভারতীয় আর্য ভাষার প্রথম স্তর কোনটি, এর কালসীমা লেখো। ভারতীয় আর্য ভাষার প্রথম স্তর হলো প্রাচীন ভারতীয় আর্য, এর কালসীমা 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। প্রাচীন ভারতীয় আর্য ভাষার নিদর্শন কোনটি? প্রাচীন ভারতীয় আর্য ভাষার নিদর্শন হলো ঋগ্বেদ সংহিতা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য হলো: 1. প্রাচীন ভারতীয় আর্য ভাষার শব্দের আদি স্থান ছাড়া অন্যত্র যুক্ত ব্যঞ্জনের প্রচুর ব্যবহার ছিল। 2 নম্বর, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় যেখানে সেখানে সন্ধি লেগেই ছিল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, পরের প্রশ্ন হচ্ছে, ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তরটির নাম কি, এর কালসীমা লেখো। ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তরটির নাম হলো মধ্য ভারতীয় আর্য ভাষা, এর সময়সীমা 600 খ্রিস্টাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ, এই 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ, উল্টো বলে দিলাম, হ্যাঁ, 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ। মধ্য ভারতীয় আর্য ভাষার ভাষাগত নাম কি? মধ্য ভারতীয় আর্য ভাষার ভাষাগত নাম হলো প্রাকৃত। মধ্য ভারতীয় আর্য ভাষার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, মধ্য ভারতীয় আর্য ভাষার স্বরধ্বনির সংখ্যা হ্রাস পেয়েছে। 2 নম্বর, রি এবং লি কার সম্পূর্ণ লোপ পেয়েছে। ভারতীয় আর্য ভাষার শেষ স্তরটির নাম কি, এর সময়সীমা লেখো। ভারতীয় আর্য ভাষার শেষ স্তরটির নাম হলো নব্য ভারতীয় আর্য ভাষা, এর সময়সীমা 900 থেকে আজ পর্যন্ত। ভারতীয় আর্য ভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে? ভারতীয় আর্য ভাষার নব্য ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। নব্য ভারতীয় আর্য ভাষার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। 1. নব্য ভারতীয় আর্য ভাষায় যুক্ত ব্যঞ্জনের প্রথমটি নাসিক্য ধ্বনি হলে সেটি লোপ পায় এবং পূর্ববর্তী স্বরধ্বনিকে আনুনাসিক করে তোলে। 2. নব্য ভারতীয় আর্য ভাষায় বহু বিদেশি শব্দ ঢুকেছে, সেই সব বিদেশি শব্দের প্রভাবে নতুন ধ্বনির সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন, বাংলা ভাষার বিবর্তনের ইতিহাসকে কয়টি যুগে বিভক্ত করা যায় এবং কি কি? 3টি যুগে: প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলা। প্রাচীন বাংলা ভাষার কালসীমা লেখো। এই যুগের উল্লেখযোগ্য নিদর্শন কোনটি? প্রাচীন বাংলা ভাষার কালসীমা হলো আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ। এই যুগের একমাত্র নিদর্শন হলো চর্যাপদ। মধ্য বাংলা কয়টি উপস্তরে বিভক্ত ও কী কী? মধ্য বাংলা 2টি উপস্তরে বিভক্ত: আদি মধ্য বাংলা এবং অন্ত মধ্য বাংলা। আদি মধ্য বাংলার সময়সীমা
লেখো এই যুগের উল্লেখযোগ্য নিদর্শন কোনটি? আদিমধ্য বাংলার সময়সীমা হলো 1351 থেকে 1500 খ্রিস্টাব্দ। এর উল্লেখযোগ্য নিদর্শন হলো বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। অন্তমধ্য বাংলা ভাষার কালসীমা লেখো এই যুগের উল্লেখযোগ্য নিদর্শন কোনটি? অন্তমধ্য বাংলার কালসীমা হলো 1501 থেকে 1800 খ্রিস্টাব্দ। উল্লেখযোগ্য নিদর্শন হলো বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। আধুনিক বাংলা ভাষার কালসীমা নির্ণয় করো। আধুনিক বাংলা ভাষার কালসীমা হলো 1801 থেকে আজ পর্যন্ত। সংস্কৃত ভাষাকে কি বাংলা ভাষার জননী বলা চলে? না, কারণ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষার জন্ম হয়নি। মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। সাধু ভাষার দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, সাধু ভাষায় প্রাচীন অনুসর্গের ব্যবহার দেখা যায়। 2 নম্বর, সাধু ভাষায় সর্বনামের পূর্ণরূপ ব্যবহৃত হয়। চলিত ভাষার দুটি বৈশিষ্ট্য লেখো। 1, চলিত ভাষায় ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। 2, চলিত ভাষায় সন্ধি ও সমাসবদ্ধ পদের ব্যবহার নেই বললেই চলে। সাধু ও চলিত ভাষা দুটি পার্থক্য লেখো। 1, সাধু ভাষা লেখ্য ভাষার প্রাচীন রূপ। চলিত ভাষা লেখ্য ভাষার নবীনতম রূপ। 2 নম্বর, সাধু ভাষায় বাক্যে পদ গঠনের রীতি সুনির্দিষ্ট। চলিত ভাষায় বাক্য পদ গঠনের রীতি সুনির্দিষ্ট নয়। উপভাষা কাকে বলে? কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট ছোট দলে বা অঞ্চল বিশেষে প্রচলিত ভাষা ছাঁদকে উপভাষা বলে। বাংলা ভাষায় কয়টি উপভাষা রয়েছে ও কী কী? বাংলা ভাষায় 5টি উপভাষা রয়েছে। রাঢ়ী উপভাষা, ঝাড়খণ্ডী উপভাষা, বরেন্দ্রী উপভাষা, কামরূপী উপভাষা এবং বঙ্গালী উপভাষা। রাঢ়ী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত? রাঢ়ী উপভাষা বর্ধমান, হাওড়া, হুগলি, বীরভূম, কলকাতা, নদিয়া, 24 পরগনা প্রভৃতি অঞ্চলে। ঝাড়খণ্ডী উপভাষা কোথায় কোথায় প্রচলিত? পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া প্রভৃতি অঞ্চলে। বরেন্দ্রী উপভাষা কোথায় কোথায় প্রচলিত? মালদহ, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া প্রভৃতি অঞ্চলে। বঙ্গালী উপভাষা কোথায় কোথায় প্রচলিত? বঙ্গালী উপভাষা কোথায় কোথায় প্রচলিত? ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুর, যশোর, খুলনা, নোয়াখালী, কুমিল্লা প্রভৃতি অঞ্চলে। কামরূপী উপভাষা কোথায় কোথায় প্রচলিত? জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, শ্রীহট্ট, কাছাড়, রংপুর, ত্রিপুরা প্রভৃতি অঞ্চলে। মৌলিক শব্দ কাকে বলে? বাংলা ভাষার জন্মের আগেই যদি কোনো শব্দ সংস্কৃত ভাষায় ব্যবহৃত হয়ে থাকে এবং যদি সেগুলি অবিকৃতভাবে বা অল্প বিস্তর পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে থাকে সেগুলিকে বলা হয় মৌলিক শব্দ। মৌলিক শব্দগুলি কয় প্রকার ও কী কী? মৌলিক শব্দগুলি 3 প্রকার: তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ। তৎসম শব্দ কাকে বলে? সংস্কৃত ভাষা থেকে অবিকৃতভাবে সরাসরি বাংলা ভাষায় যে সমস্ত শব্দগুলি এসেছে সেগুলিকে তৎসম শব্দ বলে। যেমন চন্দ্র, সূর্য, কৃষ্ণ, বিষ্ণু ইত্যাদি। অর্ধ তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত সংস্কৃত শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসে দ্বিতীয় স্তরে কিছু পরিবর্তিত হয়েছে সেগুলিকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। যেমন কেষ্ট, বিষ্টু। তারপরে তদ্ভব শব্দ কাকে বলে? যে সমস্ত সংস্কৃত শব্দ প্রাকৃত স্তরের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে সেগুলিকে তদ্ভব শব্দ বলে। যেমন কার্য থেকে কার্য থেকে কাজ, হস্ত থেকে হস্ত থেকে হাত। আগন্তুক শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে না এসে অন্য কোনো ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে সেগুলিকে বলে আগন্তুক শব্দ। যেমন স্কুল, কলেজ, মাস্টার, ডাস্টার প্রভৃতি। আগন্তুক শব্দ কয় প্রকার ও কী কী? আগন্তুক শব্দ 2 প্রকার: 1 দেশি আগন্তুক শব্দ, 2 বিদেশি আগন্তুক শব্দ। দেশি আগন্তুক শব্দ কোনগুলিকে বলা হয়? সংস্কৃত ছাড়া ভারতবর্ষের অন্য কোনো ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় এসেছে সেগুলিকে দেশি আগন্তুক শব্দ বলা হয়। যেমন হরতাল, চৌঠা, ঢেঁকি, আকাল প্রভৃতি। বিদেশি শব্দ কোনগুলিকে বলা হয়? ভারতবর্ষের বাইরে যেসব ভাষা থেকে কোনো শব্দ সরাসরি বাংলায় এসেছে সেগুলিকে বিদেশি শব্দ বলা হয়। যেমন স্কুল, কলেজ, দরখাস্ত, পোশাক, আইন, আদালত প্রভৃতি। চলিত ভাষা কাকে বলে? সংস্কৃতের অন্ধ আনুগত্য বর্জন করে যে বাংলা লেখ্য রীতিটি সাহিত্যের ভাষারূপে প্রতিষ্ঠা লাভ করেছে তাকেই বলা হয় চলিত ভাষা। সাধু ভাষা কাকে বলে? সংস্কৃত অনুসারী যে লেখ্য ভাষা কথ্য ভাষার পদ বর্জন করে 19 শতকের গোড়া থেকে শিক্ষিত সম্প্রদায়ের হাতে কেবল গ্রন্থ রচনার মাধ্যম হয়ে উঠেছিল তাকেই বলা হয় বাংলার সাধু ভাষা।
বাংলা ভাষার উদ্ভব কোথা থেকে হয়েছে? মাগধী অপভ্রংশ থেকে। সমাসবদ্ধ পদের ব্যবহার কোন ভাষায় নেই বললেই চলে? চলিত ভাষায়। সাধু ভাষায় বাক্যে পদ গঠনের রীতিটি কি সুনির্দিষ্ট? না, হ্যাঁ, সুনির্দিষ্ট, অর্থাৎ কর্তা কর্ম ক্রিয়া পরপর সাজানো থাকে। চলিত ভাষায় বাক্যে পদ গঠনের রীতি কি সুনির্দিষ্ট? না, চলিত ভাষায় বাক্যে পদ গঠনের রীতি সুনির্দিষ্ট নয়, অর্থাৎ কর্তা কর্মক্রিয়া সাজানো না থাকলেও ক্ষতি নেই। সাধু ভাষায় কয়েকজন লেখকের নাম লেখো। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখরা। চলিত ভাষায় শ্রেষ্ঠ কয়েকজন লেখকের নাম লেখো। প্যারীচাঁদ মিত্র, প্রমথ চৌধুরী, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী প্রমুখ। তো এই হলো 44টা কোশ্চেন। এই 44টা কোশ্চেনের মধ্যেই আশা করি তোমরা পেয়ে যাবে কমন। আর বড় কোশ্চেনে যে সাজেশানটা আমি দিয়েছি সেই সাজেশানটা তোমরা ভালো করে করো। এই দুটো ভিডিও ভালো করে দেখো। আবার বলছি যে এই ভিডিওটা দেখে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, যাতে আরও অন্যান্য ছাত্রছাত্রীরা তোমাদের মতোই এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে।